নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতীয় সংবিধান এবং সেখানে শিক্ষামূলক যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো নিয়ে আমরা আজকে ছোট্ট ছোট্ট কিছু শর্ট প্রশ্ন তুলে ধরছি। ভিডিওটি বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এও বলে রাখি যে এই ভারতীয় সংবিধান নিয়ে আমরা একটি বিস্তারিত আরেকটি ভিডিও এই ভিডিওর পরেই দেব। সেই ভিডিওটিও আপনারা দেখবেন, দুটোই আপনাদের কিন্তু উপকারে আসবে। একদম ভারতীয় সংবিধান এবং সেখানে শিক্ষামূলক যে আর্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে চলুন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে চালু হয়? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধানের খসড়া কবে রচিত হয়? খসড়া কিন্তু বলা হচ্ছে। ভারতীয় সংবিধান যখন চালু হয় তার আগে একটি খসড়া সংবিধান রচনা করা হয়েছিল। সেটি হলো কবে চালু হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। 5 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে তপশিলি সংখ্যা কত? 12টি তপশিলি আছে। 6 নম্বর, ভারতীয় সংবিধান রচনার সময় তপশিলির সংখ্যা কটি ছিল? 8টি। 7 নম্বর, ভারতীয় সংবিধানের খসড়াটি গণপরিষদে কবে গ্রহণ হয়? খসড়া রচনা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, সেটি গণপরিষদও গ্রহণ হয় 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এই সন ডেটগুলো কিন্তু মনে রাখবেন, অনেক শর্ট প্রশ্ন কিন্তু আপনাদের এখান থেকে পাবেন। 8 নম্বর, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 নম্বর, সংবিধানে ভারতকে যে রূপ রাষ্ট্র বলে আখ্যায়িত করা হয়েছিল তা হলো ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র। ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র। 10 নম্বর, 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের সময় যে 3টি শব্দ যুক্ত করা হয় তা হল সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। মনে রাখতে হবে, আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পরে আমরা কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলাম না, বা আমাদের সংবিধানে এই ধর্মনিরপেক্ষ বলে কোনো শব্দ ছিল না। সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টি শব্দ কিন্তু যুক্ত ছিল না। 1976 খ্রিস্টাব্দের সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে এই 3টি শব্দ যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের ভারতবর্ষ সমাজতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ এবং সংহতি, এই 3টি কিন্তু শব্দ যুক্ত হয়ে আমরা হয়েছি। 11 নম্বর, ভারতীয় সংবিধান রচনার সময় কী কী ছিল? 22টি অধ্যায় ছিল, 395টি ধারা ছিল, 8টি তপশিলি ছিল। এটি পরবর্তীকালে পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে 467টি ধারা, 12টি শিডিউল বলতে তপশিলি বিভক্ত। এটি আপনাদের ক্লাস 12-এর সিলেবাস অনুসারে এই কটি কিন্তু আপনারা পাবেন। এগুলো কিন্তু দিনের দিন চেঞ্জ হয়, বছরের পর বছর চেঞ্জ হতে পারে। শিডিউল 12টি আছে। ভারতীয় সংবিধানের এতটি ধারা কিন্তু পরিবর্তন হতেই পারে। 13 নম্বর, কেন্দ্রীয় তালিকায় শিক্ষা বিষয়ক কয়টি আর্টিকেল আছে? 7টি। 14, রাজ্য তালিকায় শিক্ষা বিষয়ে কয়টি আর্টিকেল আছে? 2টি। 15, যুগ্ম তালিকায় শিক্ষা বিষয়ে কয়টি আর্টিকেল আছে? 6টি। ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কে বলা হয়েছে কোথায়? 13 নম্বর ধারায় বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কের কথা বলা আছে 13 নম্বর ধারায়। 13 নম্বর ধারা বা 13 নম্বর আর্টিকেলে। ধারা এবং আর্টিকেল, আমি কিন্তু ধারা বা অথবা আর্টিকেলই বলবো। সংবিধানে নারী শিক্ষার কথা কত ধারায় আছে? 15 নম্বর এবং 16 ক নম্বরে।
সংবিধানে 51 এ উপধারা নম্বর কি আছে? সংবিধানের 51 নম্বর ধারার 1 নম্বর উপধারায় কি বলা আছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা তাদের পিতামাতার মৌলিক কর্তব্য। 51 এটা কিন্তু মনে রাখবেন। এই যে 51 শুধু 51 আলাদা, 51 আলাদা, সেই জন্য যেইভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু আপনাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। 51 ধারায় কি বলা আছে? শিশুদের মানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের যে শিক্ষা দেওয়ার কর্তব্য কিন্তু পিতামাতার মৌলিক কর্তব্য। 20 নম্বর, সংবিধানের 46 নম্বর ধারায় কি বলা আছে? তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত এবং আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা আছে। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতার কথা তুলে ধরা হয়েছে? 17 নম্বর ধারায়। সংবিধান শুরু হওয়ার তারিখে উল্লেখ রয়েছে কতটি ধারা? 394 নম্বর ধারা। সংবিধানের 44তম সংবিধান সংশোধনী হয় কবে? সংবিধানের 44তম সংশোধনী কবে হয়? 1978 খ্রিস্টাব্দে। বর্তমানে কিন্তু 105তম সংশোধনী কিন্তু হয়েছে। 24 নম্বর, সংবিধানের 47তম সংশোধন কবে হয়? 1984 খ্রিস্টাব্দে। সংবিধানের 29-1 নম্বর ধারায় যে বিষয় উল্লেখ আছে তা হল শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে। শিক্ষার সমসুযোগের কথা কোথায় বলা হয়েছে? কত নম্বর ধারায় বলা হয়েছে? সংবিধানে 29-1 নম্বর ধারায় বলা হয়েছে। শিক্ষাকে রাজ্য সরকারের দায়িত্বাধীন বিষয়রূপে ধার্য করা হয়। এটা কততম তপশিলে? 7ম তপশিলের 2য় তালিকায় 11 নম্বর ধারা আছে এটা। 27, ভারতীয় সংবিধান মুখ্যত যে দুটো দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত সেটি হচ্ছে ব্রিটেন এবং আয়ারল্যান্ড। ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছে। শুধু ব্রিটেন বা আয়ারল্যান্ড নয়, আরও অনেকগুলো দেশের সংবিধান থেকে আমাদের কিছু কিছু জিনিস নিয়ে আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু চালু হয়েছে। 28 নম্বর, কেন্দ্র তালিকায় 60টি শিক্ষার ধারা কি কি? 13 নম্বর ধারায় আছে, মানে শিক্ষার ধারায় কেন্দ্রীয় তালিকায় যে শিক্ষার সম্পর্কে আছে সেই শিক্ষার সম্পর্কে যে যে ধারায় লেখা আছে সেই ধারাগুলো কি কি? 13, 62, 63, 64, 65, 66, 67। আশা রাখছি এটা মনে থাকবে। 29, যুগ্ম তালিকায় 25 নম্বর ধারায় যে বিষয় উল্লেখ আছে তা হলো শ্রমিকদের বৃত্তি ও কারিগরি শিক্ষার সম্পর্কে আছে 25 নম্বর ধারায়। 30 নম্বর, রাজ্য তালিকায় শিক্ষা বিষয়ক দুটি ধারা কি কি? 11 এবং 12 নম্বর ধারা। সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা বিষয়ক ধারা কি কি আছে? সংবিধানের যুগ্ম তালিকায় 20, 25, 27, 26, 27, 39, 40 এইসব ধারায় সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা বিষয়ক সম্পর্কে কিছু বলা আছে। 32, সংবিধানের 7ম তপশিলে শিক্ষা সম্পর্কে 3টি তালিকা কি কি? কেন্দ্রীয় তালিকা আলাদা, রাজ্য তালিকা আলাদা এবং কেন্দ্রীয় এবং রাজ্য মিলে একটা তালিকা আছে যেটিকে বলা হচ্ছে যুগ্ম তালিকা। এই হলো 3টি তালিকা। মানে কেন্দ্র শিক্ষামূলক কিছু নীতি নির্ধারণ করবে নিজে নিজে, রাজ্য কিছু কিছু শিক্ষামূলক নীতি গ্রহণ করবে নিজে নিজে, এবং কেন্দ্র এবং রাজ্য মিলে আপনার কিছু কিছু শিক্ষানীতি চালু করবে, সেটা হলো যুগ্ম তালিকা। শিক্ষা কিন্তু যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, কেন্দ্র এবং রাজ্য মিলে। 33, সংখ্যালঘুদের শিক্ষার জন্য 33 নম্বর ধারায় কি বলা আছে? সংখ্যালঘুদের শিক্ষার জন্য 30 নম্বর ধারায় কি বলা আছে? সকল সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকারের কথা বলা হয়েছে। যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায়ের কথা যদি আমরা বলি, ওদের মাদ্রাসা আছে, এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, এটা কিন্তু সংবিধানে বলা আছে যে তারা, শুধু মুসলিম সম্প্রদায় বললে ভুল হবে, শিখ সম্প্রদায়, আরও যে যে সম্প্রদায়রা আছে, সংখ্যালঘু সম্প্রদায়রা আছে, তারা নিজেরা নিজে স্কুল স্থাপন করতে পারবে। 34,
সংবিধানের যুগ্ম তালিকায় 39 নম্বর ধারার মূল বিষয় কি? সংবাদপত্র, পুস্তক এবং ছাপাখানা সম্পর্কে দেওয়া আছে 39 নাম্বার আর্টিকেলে। 35 নম্বর, সংবিধানের যুগ্ম তালিকার কত নম্বর ধারায় দাতব্য ও সাহায্যকারী প্রতিষ্ঠানসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে? 27 নম্বর ধারায়। সংবিধানের যুগ্ম তালিকায় 20 নম্বর ধারার মূল বিষয় কি? অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা। 37, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মানুষদের অঞ্চলে আশ্রম বিদ্যালয় স্থাপন করতে হবে এ কথা বলা হয়েছে। 38, কার সভাপতিত্বে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার জন্য কমিটি গঠন হয়েছিল? ইউএন ধেবরের নেতৃত্বে। 39, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হচ্ছে? 16 নম্বর ধারা বা 16 নম্বর আর্টিকেলে। 40 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কি যুগ্ম তালিকাভুক্ত? একটু আগেই বললাম, ভারতীয় সংবিধানে শিক্ষা হলো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। 41 নম্বর, 15(1) নাম্বার ধারায় নারী শিক্ষা সম্পর্কে সংবিধানে কি বলা আছে? সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে আলাদা করতে পারবে না। 42, সংবিধানের 66 নম্বর ধারায় শিক্ষা সম্পর্কে কি বলা আছে? উচ্চশিক্ষা অথবা গবেষণা, ধর্মী, বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা ও সংহতি এবং মান নির্ধারণের দায়িত্ব কেন্দ্রের থাকবে। 43 নম্বর, মানে 43 নম্বর প্রশ্ন, এবার 43 নম্বর কিন্তু ধারা নয়, 43 নম্বর প্রশ্ন, সংবিধানের শিক্ষা সংক্রান্ত 45 নম্বর ধারায় কি বলা আছে? 45 নম্বর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব বেশি বেশি কিন্তু আসে এটি। সংবিধান চালুর 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। সংবিধান কবে চালু হয়েছে? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তাহলে কি বলা হয়েছে 45 নম্বর ধারায়? কি বলা হয়েছে? সংবিধান চালু 10 বছরের মধ্যে, মানে 1950 থেকে 1960 সালের মধ্যে 6 থেকে 14 বছরের যত শিশু আছে সবাইকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে, কিন্তু এটি সম্ভব হয়নি, খালি আমরা সংবিধানই বলে রেখেছিলাম। 44, সংবিধানের 29(1) ধারায় শিক্ষার সমসুযোগ সম্পর্কে কি বলা আছে? কি বলা আছে? সরকার পরিচালিত বা সরকার অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা অথবা যে কোনো একটি বিষয়ের অজুহাত দিয়ে ভারতীয় কোনো নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। সে যেই হোক না কেন, যে ধর্মেরই লোক হোক না, তার আর্থিক অবস্থা যেই হোক না কেন, তাকে কিন্তু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কোথায় বলা আছে? সংবিধানের 29(1) ধারায়। 45 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি কি? স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ববোধ ও ন্যায় বিচার। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের দুটো অন্যতম বৈশিষ্ট্য কি? এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং এতে ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে। সেটি পরে হলেও কিন্তু ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে পরে, এবং আমাদের সংবিধানটি সবথেকে বড়। 47, সংবিধানের ইউনিয়ন লিস্ট কি? ভারতীয় সংবিধানের 7ম তপশিলি এবং অন্তর্ভুক্ত আইন বিভাগের 3টি তালিকার মধ্যে মুখ্য তালিকা হল ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা। এই তালিকাটি ভারতীয় সাংবিধানিক অধিকার প্রয়োগের মূল তালিকা। 48 নম্বর, ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত 28 নম্বর ধারায় কি বলা আছে? 28, সংবিধানের এই ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কোনোভাবেই ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নির্দেশনা দেওয়া যাবে না। সরকারি বিদ্যালয়ে
কোনো ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নির্দেশনা দেওয়া যাবে না। 49তম প্রশ্ন, সংবিধানের 64 নম্বর ধারায় কি বলা আছে? বলা হয়েছে যে পার্লামেন্ট কর্তৃক ঘোষিত ভারত সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলো জাতীয় মর্যাদা লাভ করবে। 50 নম্বর প্রশ্ন, সংবিধানের 30(1) নম্বর উপধারায় কি বলা হয়েছে? সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যে শিক্ষার্থীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না, মানে বাধা দেওয়া যাবে না। 30(1). 51 নম্বর, সংবিধানের 46 নম্বর ধারায় কি বলা আছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক ন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? 46 নম্বর ধারায়। SC STদের নিয়ে বলা আছে শিক্ষা এবং আর্থিক সমসুযোগ। 52 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 350 ক ধারায় কি বলা আছে? সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। 53 নম্বর প্রশ্ন, সংবিধানের 351 নম্বর ধারায় কি বলা আছে? হিন্দি ভাষার উন্নতি ও বিস্তার ঘটানো ভারত সরকারের অন্যতম কর্তব্য। 54 নম্বর প্রশ্ন, কবে কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? 1989 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর 62তম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, মানে তারা সুযোগ সুবিধা পাবে সেই বিষয়। 55 নম্বর প্রশ্ন, সংবিধানের 93তম সংশোধনী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয় এবং এই সংশোধনী বিল এর বিষয়বস্তু কি ছিল? 2001 খ্রিস্টাব্দে এটি পাশ হয়েছিল, মানে সংশোধনী 93তম সংশোধনী কবে হয়েছিল? 2001 খ্রিস্টাব্দে। এতে বলা হয় ভারত রাষ্ট্র প্রতিটি 6 বছর থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। এই যে এটি দেখছেন, যখন সংবিধান চালু হয়েছিল, সংবিধান চালুর 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। সেটি সম্ভব হয়নি বলে কিন্তু পরবর্তীকালে আবার এটি নিয়ে আসা হয়েছে। এরপরে সর্বশিক্ষা মিশন চালু হয়। 56, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে? সংবিধানের 3 অধ্যায় 14, 15 এবং 16 নম্বর ধারায় সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। 57 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সকলের জন্য সমান অধিকার বলতে বোঝায় কি কি? সমান অধিকার বলতে কি বোঝায় সংবিধানে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আইনের চোখে সকলেই সমান, এমনকি সরকারি চাকরির ক্ষেত্রে এই সমতা বিধান করা হবে বলে ভারতীয় সংবিধানে বলা হয়েছে। 58, ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারায় কি বলা আছে? ভারতে অবস্থিত কোনো ভারতীয় নাগরিককে রাষ্ট্র আইনের দ্বারা সমানভাবে রক্ষণাবেক্ষণের অধিকার থেকে বঞ্চিত করবে না। রাষ্ট্র আইনের দ্বারা সমানভাবে রক্ষণাবেক্ষণের অধিকার থেকে বঞ্চিত করবে না, সবাইকে অধিকার দেওয়া হবে। 59 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? 15 ও 16 নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে। 60 নম্বর প্রশ্ন, নারীদের সুযোগ সুবিধা প্রদান ও শিক্ষাদানের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 15 এবং 16 নম্বর ধারায়। 61, ভারতীয় সংবিধানের 41 নম্বর ধারায় কি বলা আছে? রাষ্ট্র তার আর্থিক সামর্থ্য ও উন্নয়নের সীমার মধ্যে সব নাগরিকের জন্য কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে এবং সেই সঙ্গে বেকার, যুবক, বৃদ্ধ, অসুস্থ ও অক্ষম মানুষদের সরকারি সাহায্য দান করবে। 62 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়?
সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষদের তপশিলি জাতি বলা হয়ে থাকে। 63, ভারতবর্ষে তপশিলি জাতি কাদের বলা হচ্ছে? দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশে বিভিন্ন রাজ্যের যেসব অনগ্রসর উপজাতির নাম নথিভুক্ত করা হয় তাদের তপশিলি উপজাতি বলা হয়, এসটি। 64 নম্বর প্রশ্ন, কবে সম্পত্তির অধিকারের বিষয়টিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? মানে বাবা সম্পত্তি ছেলে মেয়েই পাবে এই যে অধিকার, এটি কিন্তু বাদ দেওয়া আছে। বাবার সম্পত্তি যে ছেলে মেয়েকে দিতেই হবে তার কোনো কথা নেই। বাবার সম্পত্তি সে যাকে খুশি তাকে দিতে পারে, বা দানও করে দিতে পারে, বিক্রিও করে দিতে পারে, এটা অধিকার নেই। আগে কিন্তু অধিকার ছিল, দিতেই হবে। ছেলে মেয়ে যদি কেস করতো বাবা মাকে, তাকে কিন্তু সম্পত্তি দিতেই হতো, এখন সেটা নেই। তাই এটা কবে থেকে বাদ দেওয়া হয়েছে? 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনকালে সম্পত্তির অধিকার বিষয়কে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 65, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার সম্পর্কে ধারণাগুলোর মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? সংবিধানে সাম্যের অধিকার সম্বন্ধীয় ধারা হলো 14 থেকে 18 নম্বর ধারা। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো 14 নম্বর ধারাটি, যাতে ভারত ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমান অধিকার ও আইনের দ্বারা সংরক্ষণের কথা বলা হয়েছে। 66, সংবিধানের 38 নম্বর ধারায় বর্ণিত আর্থসামাজিক বিষয়ের দুটি নীতি কি বলা আছে? 1, সমাজের বস্তুগত সম্পদের উপর একচেটিয়া মালিকানা প্রতিহত করে তার সুষম বন্টন এবং ব্যবস্থা করা। 2 নম্বর, প্রতিটি শিশুকে শারীরিক ও নৈতিক শোষণের হাত থেকে রক্ষা করা ও তারা যাতে সুস্বাস্থ্য, সম্মান ও স্বাধীনতার অধিকার পায় তার দিকে লক্ষ্য রাখা বা দৃষ্টি দেওয়া। 67 নম্বর প্রশ্ন, অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে কি বোঝায়? ভারতের শিক্ষার উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর সমানভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে। আর্থিক নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রের প্রভাব শিক্ষার ক্ষেত্রে অধিক হলেও কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে রাজ্যের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব বন্টনের বিষয়টি অর্থপূর্ণ অংশীদারিত্ব নামে পরিচিত। 68, সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কার কার উপরে আছে? কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উভয়ই উপর, সেজন্য তো যৌথ তালিকাভুক্ত শিক্ষা। 69, সরকারি অর্থ পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা থাকবে না। এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 28-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে। 70 নম্বর, ভারতীয় সংবিধানে শিডিউল কাস্ট কথাটি ব্যবহার হয়েছে কত নম্বর? শিডিউল কাস্ট এসসি ব্যবহৃত হয়েছে কত ধারায়? 341 নম্বর অনুচ্ছেদে। 71 নম্বর, সংবিধানের 46 নম্বর ধারায় সরকার কর্তৃক শিক্ষা ও আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে কাদের জন্য? তপশিলীদের জন্য। 72, সংখ্যালঘুদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তাদের মাতৃভাষার শিক্ষাদানের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 350-এর এ নম্বর ধারায়। 73, সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 16-র 4 নম্বর ধারায়, 16 এবং 4, 16(4). 74, এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হচ্ছে? ওবিসিকে। এটা কিন্তু প্রশ্ন আসছিল এর আগে, আপনারা কিন্তু দেখবেন সব প্রশ্ন। এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হচ্ছে? ওবিসিদের বলা হচ্ছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি। 75 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কর্মসূচির সূত্রপাত কবে হয়? 2001 খ্রিস্টাব্দে। ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইন কবে পাশ হয়? 2009 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে বা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের সরকারি রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কি? ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা হলো ভারতীয় সংবিধানের সরকারি রাষ্ট্রভাষা। মানে আরও অনেক ভাষা আছে, তার মধ্যে ইংরেজি ভাষাও মর্যাদা পেয়েছে বা জায়গা পেয়েছে।
সংবিধান সভা বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কর্তৃক কখন ভারতের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল? জুলাই মাসের 1947 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, জুলাইয়ের 1947 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় পতাকা নকশা সেইটি গৃহীত হয়েছে। 80 নাম্বার, মাদ্রাস রাজ্যের নতুন নামকরণ তামিলনাড়ু কবে হয়? 1969 খ্রিস্টাব্দে। 81 নম্বর প্রশ্ন, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব কার কাছে থাকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে। 82, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? রাষ্ট্রপতি। ভারতের আইনগত সার্বভৌমত্ব রয়েছে কাদের? সাংসদদের। দেশকে জরুরি অবস্থা ঘোষণা করেন কে? রাষ্ট্রপতি। লোকসভার কোনো বিষয়ে বৈধতার প্রশ্ন দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন? স্পিকার। আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, বর্তমানে ভারতীয় লোকসভায় স্পিকারের যে আসনে বসে আছে তার নাম কি? কমেন্টে লিখে জানান। 86, অ্যাটর্নি জেনারেলের উল্লেখ সংবিধানের কততম ধারায় আছে? 76, 76 নম্বর ধারায় রয়েছে। শিশু বিচার ব্যবস্থা আইন কবে চালু হয়? 2000 খ্রিস্টাব্দে। কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে থাকেন? রাজ্যপাল। গণপরিষদের মোট কটি অধিবেশন অনুষ্ঠিত হয়? 11টি। সংবিধানের কোন ধারায় পার্লামেন্টের দ্বারা নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? 2 নম্বর ধারায়। রাষ্ট্রপতি শাসনের মেয়াদ সর্বাধিক বৃদ্ধি করা যায় কতদিন? 3 বছর। গোয়া রাজ্য কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত? মুম্বাই। পশ্চিমবাংলায় কটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত আছে? 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত আছে আমাদের পশ্চিমবঙ্গে। কোনো বেসরকারি বিল উত্থাপনের পূর্বে সংশ্লিষ্ট কক্ষে কতদিনের নোটিশ দিতে হয়? 1 মাসের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রয়োগ কত নম্বর ধারায় আলোচনা করা হয়? 124 নম্বর ধারায়। কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে কোথায়? দিল্লির। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যকে নিযুক্ত করেন কে? গভর্নর। ভারতের পদাতিক বাহিনীর সর্বপ্রধান হলেন রাষ্ট্রপতি। সংসদ কাদের নিয়ে গঠিত হবে সে বিষয়ে ভারতের সংবিধানে কোন ধারার উল্লেখ আছে? 79 বা 79 নম্বর আর্টিকেল বা ধারায়। 100 নম্বর প্রশ্ন, সংবিধান তৈরি করার জন্য কতগুলো কমিটি গঠন করা হয়? 13টি কমিটি। গণপরিষদের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? বি রাও। বিধানসভার সদস্য প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হয়? 25 বছর বয়স হতে হবে। জাতীয় জরুরি অবস্থায় বিধানসভার কার্যকলাপের মেয়াদ বাড়ানো যায় কত বছর? 1 বছর। উপরাষ্ট্রপতি কততম ধারা অনুযায়ী নির্বাচিত হয়? 63তম। রাজ্যসভার সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন? বিধানসভার সদস্য দ্বারা। ভারতের নাগরিকতা আইন চালু হয় কবে? 1955 খ্রিস্টাব্দে। বর্তমানে ভারতে কোন রাজ্য থেকে লোকসভার সর্বাধিক সাংসদ রয়েছে? উত্তরপ্রদেশ। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কে? লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব মালভলঙ্কর। সংবিধানের যে ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ আছে তা হল 61 নম্বর ধারায়। 110 নম্বর প্রশ্ন, পার্লামেন্টে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ কবে হয়? 1950 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসরের বয়স কত? 65 বছর। প্রথম কোন রাজ্যপালকে রাষ্ট্রপতি বরখাস্ত করেছেন? প্রভুদাস পাটোয়ারি।
কোন রাজ্যে বিধান পরিষদের অস্তিত্ব নেই? পাঞ্জাব। ভারতের রাষ্ট্রপতি একটি অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন কত নম্বর ধারার মাধ্যমে? 356 নম্বর ধারার মাধ্যমে। ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে প্রস্তাবিত হতে হয় 50 জন সদস্যদের মাধ্যমে। 50 জন সদস্য যদি প্রস্তাব করে তাহলে রাষ্ট্রপতি পদের জন্য সে প্রার্থী হতে পারবে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে কোথায় আছে? 3য় অধ্যায়ে অন্তর্ভুক্ত আছে। স্বাধীনতার পর কোন রাজ্য সর্বপ্রথম ভেঙে দ্বিধা বিভক্ত হয়? স্বাধীনতার পর কোন রাজ্য সর্বপ্রথম ভেঙে দ্বিধা বিভক্ত হয়? বোম্বে রাজ্য। আর প্রধানমন্ত্রিত্বকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় কে? এটা হবে কার। এটা আর হয়ে গেছে। কার প্রধানমন্ত্রিত্বকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই অধিকার আইনটি বা বিলটি এসেছিল। কার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন? প্রধানমন্ত্রীর সাথে। রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত সমস্ত বিরোধের নিষ্পত্তি হয় কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি। সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রীর কর্তব্যের উল্লেখ রয়েছে? 78 নম্বর ধারায়। রাষ্ট্রপতি সংসদের কক্ষ ভেঙে দিতে পারেন রাজ্যসভার। রাজ্যপাল কর্তৃক অর্ডিন্যান্স জারি করতে গেলে অনুমোদন প্রয়োজন কার? প্রধানমন্ত্রীর। ভারতের বিভিন্ন রাজ্যের বিলকে কে অর্থ বিল হিসেবে স্বীকৃতি দেন? বিধানসভার স্পিকার। রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। প্রতি বছর কমপক্ষে কতবার পার্লামেন্টে অধিবেশন হয় বা হতে হবে? 2বার। এটি কিন্তু হতেই হবে। প্রতি বছর কমপক্ষে 2বার কিন্তু পার্লামেন্টের অধিবেশন করতেই হবে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান শুরু হওয়ার তারিখ উল্লেখ রয়েছে? 394 নম্বর ধারায় বলা হয়েছে। রাজ্যসভা গঠিত হয় কবে? 1952 খ্রিস্টাব্দে। লোকসভার কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার? স্পিকারের। লোকসভা অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবস্থা হতে পারে 6 মাস। সংবিধানের কোন তফসিলে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? 8ম তফসিলিতে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। ভারতীয় সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। ভাষাভিত্তিক অঙ্গরাজ্য স্থাপিত হয় কবে? 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 360 নম্বর ধারা অনুযায়ী। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? ভারতীয় যে সংবিধানে যে আইন ঠাইন পাশগুলো হয় এ কার দ্বারা ব্যাখ্যা হয়? সুপ্রিম কোর্টের দ্বারা। জাতীয় নারী শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়? 1959 খ্রিস্টাব্দে। মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় গঠনের কথা বলেছেন কে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। এর নেতৃত্বে গঠিত জাতীয় নারী শিক্ষা পর্ষদ 1959 খ্রিস্টাব্দে নারীদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয়ের গঠনের কথা বলেছেন। 140 নম্বর প্রশ্ন, শ্রীমতী হংস মেহতা কমিটি কবে গঠিত হয় এবং কি নিয়েছিল সেটি? 1961 খ্রিস্টাব্দে 10ই মে। মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য জাতীয় নারী শিক্ষা পর্ষদের নেত্রী শ্রীমতী হংস মেহতা একটি কমিটি গঠন করেছিলেন, সেটি হচ্ছে শ্রীমতী হংস মেহতা কমিটি। কবে? 1961। 141 নম্বর প্রশ্ন, ভক্তবৎসল কমিটি কবে ও কেন গঠিত হয়? 1963 খ্রিস্টাব্দে জনসাধারণের
প্রত্যক্ষ সহযোগিতা কিভাবে গ্রামাঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটানো যায় সে সম্পর্কে আলোচনার জন্য ভক্তবৎসল কমিটির গঠন হয়। আবার বলছি, ভক্তবৎসল কমিটি কবে এবং কেন গঠন হয়? ভক্তবৎসল কমিটি গঠন হয় 1963 খ্রিস্টাব্দে। জনসাধারণের প্রত্যক্ষ সহযোগিতায় কিভাবে গ্রামাঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটানো যায় সেই সম্পর্কে আলোচনার জন্য ভক্তবৎসল কমিটি গঠন করা হয়েছিল। 142 নম্বর প্রশ্ন, ভারতের মহিলা কমিশন কবে গঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। 143 নম্বর প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে মেয়েদের সাক্ষরতার হার কত ছিল? 8.86%, কত কম। সেখানে 2011 খ্রিস্টাব্দে ভারতের নারী শিক্ষা এসে পৌঁছেছে 65.46%। এখন আমাদের লেটেস্ট যদি জনগণনা হয় তাহলে হয়তো এর পার্সেন্টেজটি আরও বাড়তে পারে। তাহলে আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। অনেক বড় হয়ে গেল ভিডিওটি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।